হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক এই অধ্যায়ের প্রথম একক কবিকার জন্য সাজেশন প্রশ্ন উত্তর শেয়ার করব। ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে এবং আজকে আমি এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 2 মার্কসের বা 3 মার্কসের যে সাজেশন প্রশ্ন হয় সেগুলো শেয়ার করব এবং পরের ক্লাসে আমি বড় প্রশ্নের সাজেশন তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকের ক্লাসটা কিন্তু তোমরা অবশ্যই শেষ অবধি দেখো, তোমাদের জন্য কিন্তু ভীষণই হেল্পফুল হতে চলেছে ক্লাসটা। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিভাবে গঠিত হলো? 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট আমাদের দেশ ভারত স্বাধীন হয়। এই সময় থেকে পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটি অঙ্গরাজ্য। স্বাধীনতা লাভের আগে পশ্চিমবঙ্গ বঙ্গ বাংলা বা বেঙ্গল এর অংশ ছিল। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলা ভাগ হয় এবং বাংলার পূর্ব ভাগ নতুন দেশ পাকিস্তানে চলে যায়। বাংলার পশ্চিম ভাগ পশ্চিমবঙ্গ নামে ভারতের একটি রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। নেক্সট হচ্ছে, বাংলাদেশ কিভাবে গঠিত হলো? বাংলাদেশ বর্তমানে ভারতের প্রতিবেশী একটি দেশ। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের আগে বাংলাদেশ ভারতের অংশ ছিল। তখন তা বাংলা বা বেঙ্গল নামে পরিচিত ছিল। দেশভাগের সময় বাংলার পূর্ব অংশ নতুন দেশ পাকিস্তানে চলে যায়, তখন তার নাম হয় পূর্ব পাকিস্তান। 1971 খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান স্বাধীন হয় এবং এই স্বাধীন দেশটির নাম হয় বাংলাদেশ। পরের প্রশ্ন, পুন্ড্রবর্ধন বাংলার কোন কোন অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল? পুন্ড্রবর্ধন ছিল প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বড়। পুন্ড্রবর্ধন অঞ্চল গড়ে উঠেছিল বর্তমান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা নিয়ে। একসময় শ্রীহট্ট বা সিলেট পুন্ড্রবর্ধনের ভিতরে ছিল। গুপ্ত রাজাদের আমলে পুন্ড্রবর্ধন ছিল একটি শাসন এলাকা। নেক্সট হচ্ছে, প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম কী ছিল? এই নামকরণের কারণ কী ছিল? প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম হলো বঙ্গ, বঙ্গাল, বরেন্দ্র, পুন্ড্র, রাঢ়, শূন্য, গৌড়, সমতট এবং হরিকেল। অঞ্চলের নামকরণের কারণ কি? প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নামকরণ হয়েছে সাধারণভাবে ওই অঞ্চলের অধিবাসীদের নাম অনুসারে, যেমন পুন্ড্র, গৌড় প্রভৃতির নামগুলি হলো এক একটি জনগোষ্ঠীর নাম। নেক্সট হচ্ছে, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? এটি কোথায় অবস্থিত? শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। কর্ণসুবর্ণের অবস্থান বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চিরুটি রেল স্টেশনের কাছে রাজবাড়িডাঙ্গায় প্রাচীন রক্তমৃত্তিকা বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এর কাছেই কর্ণসুবর্ণ অবস্থিত। কর্ণসুবর্ণ স্থানীয়ভাবে রাজা কর্ণের প্রাসাদ নামে পরিচিত। গৌড়তন্ত্র বলতে কি বোঝায়? গৌড়ের রাজা শশাঙ্ক গৌড় রাজ্যে যে শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন তাকে বলা হয় গৌড়তন্ত্র। শশাঙ্কের শাসন ব্যবস্থায় রাজ্যে এক ধরনের কর্মচারী বা আমলা শ্রেণী গঠন করা হয়, যারা গ্রামের স্থানীয় লোকেরা যেসব প্রশাসনিক কাজ করত সেই কাজে হস্তক্ষেপ করত। অর্থাৎ শশাঙ্ক গৌড় রাজ্যে এমন এক নতুন ধরনের প্রশাসন গড়ে তুলেছিলেন যাকে কেন্দ্র থেকে সমগ্র রাজ্যের গ্রামস্তর পর্যন্ত প্রশাসন নিয়ন্ত্রিত হতো। বরেন্দ্র ও বঙ্গাল বলতে কোন কোন অঞ্চলকে বোঝায়? বরেন্দ্র ছিল প্রাচীন বাংলার একটি প্রধান অঞ্চল। বরেন্দ্র বলতে বোঝায় ভাগীরথী ও করতোয়া নদীর মাঝের এলাকাকে। আর বঙ্গাল হচ্ছে কি? বঙ্গাল প্রাচীন বাংলার অপর একটি প্রধান অঞ্চল। বঙ্গাল বলতে বঙ্গের সীমান্তবর্তী বঙ্গোপসাগরের উপকূল এলাকাকে বোঝায়। পরের প্রশ্ন, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। গৌড়ের অধিপতি শশাঙ্ক 606 থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীনভাবে রাজ্য শাসন করেন। তার আমলে বাংলায় সোনার মুদ্রা প্রচলিত ছিল, তবে এই সময় নকল সোনার মুদ্রারও প্রচলন ছিল। তার আমলে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। তখন বাণিজ্যের গুরুত্ব কমে গিয়েছিল। সমাজের স্থানীয় প্রধান বা মহত্তরদের গুরুত্ব বেড়েছিল। শ্রেষ্ঠী বা ধনী বণিকদের ক্ষমতা ও গুরুত্ব কমেছিল। এই যে প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের আগেই বললাম, যেগুলো সব 2 বা 3 মার্কসের প্রশ্ন, আর পরের ক্লাসে আমি বড় প্রশ্ন শেয়ার করব। কিন্তু তোমরা যদি চাও আমি এই চ্যাপ্টারের যত 1 মার্কসের প্রশ্ন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, অর্থাৎ এক কথায় উত্তর দাও বা শূন্যস্থান পূরণ, এরকম কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আমি ডেফিনেটলি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মাছরার নায় কি? এটা 2 মার্কসেও আসতে পারে, আবার বড় প্রশ্নেও আসতে পারে। আমি তোমাদের সাথে দুরকমভাবেই শেয়ার করব। পরীক্ষায় যেভাবে আসবে তোমরা কিন্তু সেভাবেই তাহলে লিখে আসতে পারবে। উত্তর হচ্ছে, বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতার সৃষ্টি হয়। পুকুরে বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের ওপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাছরার নায় বলা হয়।
নেক্সট হচ্ছে খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকের আঞ্চলিক রাজ্যগুলো কেমনভাবে গড়ে উঠেছিল। খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকে ভারতে অনেকগুলো আঞ্চলিক রাজ্য গড়ে উঠেছিল। আঞ্চলিক রাজ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল থানেশ্বর, গৌড়, কনৌজ প্রভৃতি। গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সূচকে ভারতে বিভিন্ন অঞ্চলে এই রাজ্যগুলির উদ্ভব হয়। এই রাজ্যের প্রথম শাসকগণ ছিলেন গুপ্ত রাজাদের সামন্ত বা কর্মচারী। গুপ্ত সম্রাটদের দুর্বলতার সুযোগে তারা নিজ নিজ এলাকায় রাজ্য গড়ে তুলেছিলেন এবং স্বাধীন শাসকে পরিণত হয়েছিলেন। নেক্সট হচ্ছে হিজরি সাল বলতে কি বোঝো। হজরত মোহাম্মদ তার অনুগামীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। পরবর্তী সময়ে এই চলে যাওয়ার সময় থেকে হিজরি নামে ইসলামীয় সাল গণনা শুরু হয়। ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, এই প্রশ্ন উত্তরের সাজেশন যদি তোমাদের ভালো লাগে, তোমরা কিন্তু ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে কৈবর্ত বিদ্রোহের তাৎপর্য লেখো। কৈবর্ত বিদ্রোহের তাৎপর্য। পাল রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিদ্রোহের তাৎপর্যগুলি হলো, কৈবর্তদের মতো নিম্নবর্গীয় মানুষ এই বিদ্রোহের মাধ্যমেও রাজশক্তিকে অস্বীকার করে এবং শাসন ক্ষমতা দখল করে। কৈবর্ত বিদ্রোহ বাংলায় আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদের প্রমাণ দেয়। এই বিদ্রোহ পাল রাজবংশের দুর্বলতাগুলি আরও প্রকট করে তোলে এবং সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। নেক্সট, খলিফা কাদের বলা হয়? খিলাফত বলতে কি বোঝায়? খলিফা হচ্ছে হজরত মোহাম্মদের মৃত্যুর পর তার প্রধান 4 সঙ্গী একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন। এদের বলা হয় খলিফা। আরবি ভাষায় খলিফা শব্দের অর্থ প্রতিনিধি বা উত্তরাধিকারী। নেক্সট, খিলাফত ইসলাম ধর্মের ক্ষমতা যেসব অঞ্চলে ছড়িয়ে পড়ে তাকে বলা হয় দারুল ইসলাম। খলিফা হলেন দারুল ইসলামের প্রধান নেতা। খলিফার এই অধিকারের এলাকাকে বলা হয় খিলাফত। নেক্সট, সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন? গজনির সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 17 বার ভারত আক্রমণ করেছিলেন। তার ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের মন্দিরগুলি থেকে ধনসম্পদ লুট করা। তিনি ভারত থেকে যে সম্পদ লুট করেছিলেন তা নিজের দেশের ভালো কাজে ব্যয় করেছিলেন। যেমন, তিনি রাজধানী গজনি ও অন্যান্য শহরকে সুন্দর করে সাজিয়েছিলেন। 2 হচ্ছে, তিনি অনেক প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, খাল, জলাধার এবং আমদরিয়ার উপর বাঁধ নির্মাণ করেছিলেন ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষকদের বেতন ও ছাত্রদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তিনি বিখ্যাত পণ্ডিত ও দার্শনিক অল-বিরুনি ও কবি ফিরদৌসের পৃষ্ঠপোষকতা করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল? কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিলেন? সেন রাজাদের আদি নিবাস ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল, অর্থাৎ মহীশূর ও তার সংলগ্ন এলাকা। 11 শতকে সামন্ত সেন কর্ণাট থেকে বাংলায় এসে বসতি স্থাপন করেন। তার পুত্র হেমন্ত সেন পাল রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে বাংলায় তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। তার পুত্র বিজয় সেনকে বাংলায় স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। সভাকবি উমাপতি ধর রচিত দেওপাড়া লিপি থেকে জানা যায় বিজয় সেন কামরূপ, কলিঙ্গ, গৌড়, মগধ জয় করেন। তিনি মিথিলা ও পূর্ববঙ্গের যাদব বংশীয় রাজাদের পরাজিত করে বাংলায় সেন শাসন কায়েম করেন। এই চ্যাপ্টার থেকে কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট 15টা 2 মার্কসের প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে আর এই 15টা কোশ্চেনের PDF যদি তোমরা পেতে চাও, তাহলে কিন্তু তোমরা এই ক্লাসটাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো বা তোমরা আর কেমন ধরনের ক্লাস দেখতে চাও। বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর PDFটা পেতে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করতে পারো। আর সাবজেক্ট স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ কিন্তু অ্যাজ ইট ইজ তোমাদের সেটাই লিখতে হবে। কম্পোজ মেলে তোমাদের নাম লিখবে, গার্জেনের হেল্প নিতে পারো মেলটা পাঠাতে। আর তাহলেই কিন্তু তোমরা এই PDFটা খুব ইজিলি পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।